ঘোষণাপত্র যা কিছু হচ্ছে এটা কেন জানি আমার মধ্যে কোনো আবেগ তৈরি করছে না, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। মানে এই যে একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, কি হচ্ছে, একটা জিনিস সোজা বাংলায় বুঝেন, বৈশাখ মাসে কালবৈশাখী হয়, জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ঝড় হয় সেটাকে কেউ কালবৈশাখী বলবে না। এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো, যে বৈশাখ মাসে একটা ঝড় আসছে এটাকে কেউ কালবৈশাখী বলবে। এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন, এটা আগস্ট মাসে কেন? আপনি আগস্ট মাসের 5 তারিখে বলবেন এটা 36শে জুলাই। আরে যেখানে সেই রোমান সম্রাট অগাস্টাস সিজার সে কত আগে এই আগস্ট মাসটা প্রতিষ্ঠিত করে গেছে, পৃথিবীর কত রাজা আসলো, কত বাদশা আসলো, কত সম্রাট আসলো, মহাজন আসলো, এই 2000 বছরে বসে 2000 বছর ধরে এই আগস্ট মাসকে পরিবর্তন করতে পারলো না। আর সেই আগস্ট মাসের 5 তারিখে আপনি বলে দিলেন 36শে জুলাই। আপনি কি জুলিয়াস সিজারের আব্বা হয়ে গেছেন? আপনি কি অগাস্টাস সিজারের দাদা হয়ে গেছেন? জুলিয়াস সিজারের ছিল অগাস্টাস সিজারের নানা। তো আপনি কি এত বড় হয়ে গেছেন বাংলাদেশে? আপনি এত বড় কুতুব, এত বড় আবদাল, এত বড় সৈয়দ, একই অবস্থা। আপনি একটা পুরো 2000 বছরের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ল অ্যান্ড অর্ডারকে আপনি এটা বলে দিলেন না, আমরা এই বাংলাদেশে এমন কিছু একটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে। ভালো কথা, এই মাসের নাম আপনি নাহিদ মাস দিয়ে দেন, মাহফুজ মাস দিয়ে দেন, ইনুস মাস দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। ইনুস মাস 36 তারিখে, মানে এখন থেকে বললেন জুলাই মাস বাদ, জুলাই এবং আগস্ট এই দুটো মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস। ইনুস মাস পার্ট 1 36 তারিখ পর্যন্ত, আর ইনুস মাস পার্ট 2 সেটা আগস্টের বাকি দিন হবে, সেই দিন হবে কত 25 দিনের ইনুস মাস হবে। আপনি করে দেন, আপনি তো এত কিছু সংস্কার করতেছেন, একটা ইনুস মাস করে দেন, ইনুস এরা করে দেন। আগে তো এরকম নরজ হতো, এই বিভিন্ন দেশের রাজা বাদশারা তাদের জন্ম, জাপানেও আছে, জাপানে তারা ওই দুটো, একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা খ্রিস্টানেরা পালন করে, আর একটা হলো যে সম্রাট যেদিন ক্ষমতা আসে ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে যায়। তা আমাদের ইউনুস সাহেব যে কদিন আছেন উনি যদি বলেন যে না আমি এই সবার জন্য সব মানে 10টা মাস দিয়ে দিলাম, এই আগস্ট এবং জুলাই এই 2টা মাস আমি নিয়ে নিলাম, জুলাই মাসের পার্ট 1 যেটা হবে ইনুস নাম্বার 1 আর ইনুস নাম্বার 2 এটা হবে বাকি সময়, তখন আপনি 36 দিনে করেন। কিন্তু আগস্ট মাস কি আপনি নিয়ে 36শে জুলাই বলবেন, আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক ঠিক ঠিক। আজকে আমি যে আজকের বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে, গণমূর্খতা। মানে মানুষকে যখন আপনি ভয় দেখান, লোভ দেখান, প্রলোভন দেখান, অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে, কিন্তু ডায়াবেটিস, মরে যায় ডায়াবেটিস। তো ছোটো পোলাপানে এসে দাদা মিষ্টি খাওয়া, দাদা মিষ্টি খাওয়া, তো বুড়া দেখবেন যে সে পোলাপানের মতো আচরণ শুরু করে, সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে এই বুড়া মানুষ তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয়, এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে, এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে, অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে। আমরা যেন কোনো কিছু বুঝি না। এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স করে একটা ছেলে, আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি, এবং এদের কাছ থেকে আলী রিয়াজের কাছ থেকে, সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সংবিধান শিখতে হবে এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে। আমার এই ক্ষুদ্র জীবন আমি ওনার মতো না, আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম, ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি। তো ইলেকশন এগুলো করার পরে এখন কীভাবে ইলেকশন হবে সেটা আমার শিখতে হবে বদিউল আলম মজুমদারের কাছ থেকে, যে এখন পর্যন্ত ইলেকশন ভালো মতো আমার সাথে যদি খালি আমার নির্বাচনী এলাকায় 2 দিন ঘুরে নিয়ে আসি, ও লোক পাগল হয়ে যাবে, ঢাকা শহরে থাকবে না, তারপরের দিন বলবে তাতে আমাকে একটা তাবিজ দাও। এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে? অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না, আপনি যদি একাডেমিক কোনো কাজ করেন, একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠের অভিজ্ঞতা খুব জরুরি মনে হয়? খুবই জরুরি, ভীষণ রকম জরুরি। একাডেমিক মানে আপনার যে কোনো একাডেমি, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, একটা সময় মনির ঋষিরা পাহাড়ে চলে যেত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। এই যে বড় বড় রাজা বাদশা তাদেরকে নির্দিষ্ট একটা সময় শৈশবের মরুভূমিতে কাটাতে হতো আরব দেশের, কেন? ওয়াই? অনেক মানে অভিজ্ঞতা অর্জন, অনেক মাকে, অনেক মানে রাজপুত্রদেরকে, যারা রাজপুত্র তাদেরকে একটা চিন্তা করেন তো, কেন মাতৃদুগ্ধ খেতে দেওয়া হতো না তাদেরকে, কেন ধাত্রীর দুগ্ধ খেতে দেওয়া হতো? ওয়াই? কেন কঙ্কবেন 800 বছর আপনার এই বদিউল আলম মজুমদারকে জিজ্ঞেস করেন এই অনুষ্ঠানের মাধ্যমে, কি মাস তাকে বলতে হবে। আচ্ছা সে বলেন তো 800 বছর অটোম্যানরা সারা দুনিয়া চালালো, এই অটোম্যান বাদশারা কেন নিয়ম করলো
যে রাজা দাসীদেরকে বিয়ে করবে, সে কোনো অভিজাত পরিবার থেকে বিয়ে করবে না। ওয়াই? পৃথিবীর যে প্রথম তারা যে মানে আর্মি করলো, রেগুলার আর্মি করলো, সেই মানে এর মধ্যে বেতনভোগ আর্মি তাদের মানে জেনেসারি বাহিনী। পৃথিবীতে আর কেউ কখনো এরকম জেনেসারিদের মতো বাহিনী করেনি। 800 বছর সেই জেনেসারি বাহিনীর কীভাবে হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনেসারি বাহিনী এবং বাংলাদেশ মিলিটারি? এটা আপনি বই পুস্তক দিয়ে হবে না। ওই জেনেসারি পৃথিবীতে এক জায়গাতেই হয়েছে, এই জন্য ওখানে যেতে হবে যে ওখানকার ভৌগোলিক অবস্থার কারণে ওই জেনেসারিরা কেন সেখানে হয়েছে। আমাদের যে ইলেকশন, আমাদের ইলেকশন ভারতের ইলেকশনের সাথে মিলবে না, আমাদের ইলেকশন আমেরিকার ইলেকশনের সাথে মিলবে না, ইংল্যান্ডের ইলেকশনের সাথে মিলবে না। বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের ইলেকশন। এখন সেই ইলেকশনে যদি আপনার মাঠের অভিজ্ঞতা না থাকে, আপনি সুঙ্গা না ফুকান, বুড়ি না খান, পান জর্দা বিতরণ না করেন, এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নেখান, পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে, আপনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন, এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে, জর্জ ওয়াশিংটনের বই পড়ে, রুশো ভলতেয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না। এই কথাটাই আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আমাদের এখানে যে সকল জনপদের ক্যারেক্টারটাকে বুঝতে হবে, আপনি ক্যারেক্টার আগে বুঝতে হবে। এবং এখানে দেখেন যা হয়, আমি এই যে আজকে এখানে বলতেছি, শেখ হাসিনা একদিন বলতেছিল আমাদের পার্লামেন্টারি কমিটির গোপন বৈঠক, এখন সে বলতেছে যে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট দিছে, একজন বড় সচিব নিয়ে কথাবার্তা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একজন সচিব, যে কিনা পরবর্তীতে ক্যাবিনেট সচিব হয়েছেন। ক্যাবিনেট সচিব হয়েছেন, তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হবে। তো বলা হলো যে এটা জামাত শিবির করে। তো জামাত শিবির করে কে রিপোর্ট দিচ্ছে? গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিতে। শেখ হাসিনা বলতেছে যে আমাকে বেকুব বানানোর জন্য কত কিছু করে, এই যে এখানে যারা ওই সচিবের সাথে পেরে উঠতেছে না, সে জামাত শিবির করে, তাতে আমার কি? তো ওই সচিবের সঙ্গে যারা ক্যারিয়ার পেরে উঠতেছে না, তারা ওকে জামাত শিবির বানিয়ে ওকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এক। 2 নম্বর হলো গোয়েন্দা সংস্থার যে মানে বক্তব্য আমি এক কান্দে শুনি, আর এক কান্দে বের করি। এই কারণ হলো আমি যখন 96 সালে ছিলাম, তো ওই বিভিন্ন এমপি পদপ্রার্থীদের যে মনোনয়নের যোগ্যতা লিস্টে আসছে। তো এখানে এক প্রার্থী সম্পর্কে আসছে যে চরিত্র খুব ভালো, এলাকায় অসম্ভব জনপ্রিয়, এবং একে মনোনয়ন দিলে সে বিপুল ভোটে জয়লাভ করে আসবে। আমি জানি যে মারা গেছে 10 বছর আগে। তো সে গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট দিচ্ছে এত জনপ্রিয়তা। এই রিপোর্ট মানে এটা শেখ হাসিনা নিজের কথা। এখন বোঝার চেষ্টা করে যে আমি যদি একটা বৃহত্তর মন্ত্রণালয়ে 5 বছর একটা সংসদীয় কমিটির 4টা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, এই যোগাযোগ, রেল, বিআরটিএ, বিআরটিসি, এই যে ঢাকার যত মেগা প্রকল্প দেখেন ইনক্লুডিং পদ্মা সেতু, আমি এই কমিটির প্রধান ছিলাম। অ্যাকাউন্টস কমিটির, অডিট কমিটির, রোডস অ্যান্ড হাইওয়ের যত কাজগুলো দেখেন, এই যে মেট্রো রেল, এটা কীভাবে হলো মুখস্থ প্রথম দিন থেকে পর্যন্ত। এই সমস্ত সরকারি কর্মকাণ্ডে কি হয়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা পলিটিশিয়ানের যেভাবে আছে, একটা আমলান সেভাবে না। আমি 5 বছর যেটা চালাইছি, এর মধ্যে কত সচিব আসছে, কত সচিব গেছে, কত প্রকল্প। রনি ভাই, আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছেন বা রাজনীতিবিদরা একেবারে বাংলাদেশের জন্য কাজ করছেন, তাদেরকে সবাইকে নিয়েই তো কাজ করার চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। না, তাদের সবাইকে নিয়ে কার কাজ করছে আপনি বলেন তো? আপনি যে এখন যে মানে 25টা-30টা দল, এই দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে, এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে একটা যে কোনো একটা সিটে এমপি ইলেকশন করে আসবে, এরকম 25 জনের মধ্যে 2 জন আছে কিনা বলেন তো? আপনি জামাত যদি ভালো মতো ইলেকশন হয়, বিএনপি এবং আওয়ামী লীগ আসে, সর্বোচ্চ 4 থেকে 5টা সিট পাবে ফেয়ার ইলেকশন হলে, নট মোর দ্যান দ্যাট। আর আপনি এখন জামাতের আমিরকে বানাচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রের পিতা। উনি কালকে একটা টকশো দিকে বলছে এল হবে জাতির পিতা। জামাতের আমির যেখানে যাচ্ছে সেখানে গোলাপ ফুল ফুটে যাচ্ছে, সে যেখানে যাচ্ছে সেখানে মানে গুনগুনিয়ে কোকিল ডাকছে, সে যেখানে যাচ্ছে সেখানে তারেক রহমান সাহেবের কোনো নামগন্ধ নেই। এবং এই যে যে জিনিসগুলো হচ্ছে, বিএনপির মধ্যে একটা বড় দলকে জামাতের চেয়ারের নিচে ঢুকে দেওয়া হচ্ছে। তো ইটস নট দ্য পলিটিক্স। সালাউদ্দিন সাহেবের মতো একটা লোক, সে কতটা কাঙাল হলে নাহিদের কাছে গিয়ে দাঁড়ায় থাকে হ্যান্ডশেক করার জন্য। নাহিদ তার দিকে তাকাবে এবং সালাউদ্দিন সাহেব মনে করলো যে সে যে বেঁচে আছে এটার সার্টিফিকেট হলো নাহিদ হাসি দিছে, আদারওয়াইজ হি ক্যান নট সার্ভাইভ। এই জায়গাতে নিয়ে গেছে। এটা একটু বলতে তারা আমরা বুঝতে পারছি যে এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট যারাই আছে, খেলাফত ইসলাম, এটা ইসলামপন্থী, কিন্তু সরকারের সঙ্গে এনাদের কমন গ্রাউন্ডটা কোথায়? কমন গ্রাউন্ডটা হলো স্বার্থ, ক্ষমতায় যাওয়া, দলবাজি করা, লোক ঠকানো, এর বাইরে অন্য কিছু নেই। মূল ব্যাপার হলো যারা দেখুন এই মুহূর্তে সরকারের সাথে এসে জুটছে, এদের সবারই একটা ইকোনমিক ব্যবস্থা আছে, ব্যাংক আছে, বিমা আছে, মাদ্রাসা আছে, দাতব্য মানে প্রতিষ্ঠান আছে, এবং এগুলোর সাথে শত শত নয় হাজার হাজার কোটি টাকার লেনদেন জড়িত।
এখন এই লেনদেনটাকে পাকাভুক্ত করার জন্য আরও টাকা উপার্জন করার জন্য তাদের রাষ্ট্র ক্ষমতা দরকার। আপনি বোঝার চেষ্টা করুন যে রাষ্ট্র ক্ষমতাটা কত সহজ সরল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে নিজে শেখ হাসিনার যন্ত্রণায় তার ওই 800 কোটি টাকা এনবিআরে জরিমানা হয়ে গেল, তারপর শেষে ওই যে তার এমপ্লয়, গ্রামীণ ব্যাংকের এমপ্লয়, তাদের সাথে যে গণ্ডগোল, ওখানে প্রায় 300-400 কোটি টাকার একটা ডিসপিউট সেখানে রইল। গ্রামীণ ফোনে তার যে শেয়ার, সে শেয়ারের যে টাকা, এইবার সেই যে এই যে প্রধান উপদেষ্টা হওয়ার পরে সেই গ্রামীণ ফোনের যে টাকা, সেটা তো শেয়ার মার্কেটের এনলিস্টেড, এখান থেকে 1200 কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোম্পানি নিয়ে নিছে। এই প্রথম একেবারে, এটা তো সবাই জানে যে যেখানে গ্রামীণ ফোনের এই গত কয়েক বছরের ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডে শেয়ার হোল্ডার হিসেবে গ্রামীণ ফোন, যেটা মানে মাদার কোম্পানি গ্রামীণ টেলিকমিউনিকেশন, এটা উনি এই 1200 কোটি টাকা নিয়ে নিল। বলবেন যে বিষয়ে বলছিলেন একেবারে এই ইসলামপন্থীদের সাথে বর্তমান সরকারের আসলেই কোনো কমন গ্রাউন্ড আছে নাকি একেবারে এই বিষয়টা? না, এখানে প্রপাগান্ডার পার্ট। প্রথমত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আপাতমস্ত সেকুলার পার্সন, সেকুলার ভদ্র ভাষা, যে আধুনিক জীবনযাপন করেন, ধর্মকর্ম নিয়ে যাদের কোনো বেশি বাড়াবাড়ি নেই। কিন্তু যদি আপনি রিয়ালিটিতে দেখেন তাহলে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, তারপর শেষে কোরআন তেলাওয়াত করেছেন, তসবিহ তাহলিল করেছেন, বা 10-15টা সূরা ছানা জানেন। আমি এরকম কোনো নজির তার মধ্যে দেখি। পারিবারিকভাবে খুব বেশি ধর্ম মানেন বা এরকম না, তার অন্যান্য ভাই জাহাঙ্গীর সাহেব আছেন, ইব্রাহিম, প্রফেসর ইব্রাহিম সাহেব আছেন, তিনি আছেন, মানে পুরো পরিবারটাই এইরকম। তো সেখানে তাদের সঙ্গে ফরহাদ মাজার সাহেবের সম্পর্ক হতে পারে, ঈশ্বরকে আসিফ নজরুলের হতে পারে, অন্যান্য যারা আছে, কিন্তু ইসলামপন্থীদের হবে কেন? যে ইসলামপন্থীরা মাঠে গিয়ে বলতো সুদখোর, ঘুষখোর, হারাম হারাম হারাম, এবং যারা ঘুষ খায়, সুদ খায়, বলা হয় যে এরা এত পাপী, নিজের মায়ের সঙ্গে যদি তার খারাপ সম্পর্ক হয়, অবৈধ সম্পর্ক হয়, ওটা যতটা পাপের ঠিক সেম পর্যায়ের পাপ হইল সুদ খাওয়া। এখন এই ওয়াজ করা লোকগুলো যদি তাকে ইমাম মানতে পারে, যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আমাকে তাড়াতাড়ি তওবা পড়াও, আমি ইমানের পথে এসেছি, আমাকে এখন তাড়াতাড়ি মক্কাতে নিয়ে যাও, মদিনাতে নিয়ে যাও, আমি সাফা মারওয়া সাই করব, আমি সারা জীবন যে ভুল করেছি, এখন আমাকে তাড়াতাড়ি কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও, আমি বাকি জীবন আমার রাষ্ট্র ক্ষমতায় বসে দিনের জন্য জিহাদ করব, যেটা সম্রাট কনস্টান্টাইন করেছিলেন। উনি একটা সময় একটু বিশ্বাস করতেন না, পরে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেন এবং খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম করলেন। তো ইউনূস সাহেবের মধ্যে যদি এই ধরনের কোনো মতাদর্শ আসে, ভাবাবেগ আসে, আমরা তো জানি না। আর এটা যদি চরমনার পীর সাহেব জানেন, জামাতে আমির জানেন, তাহলে উনি যে কথা বললেন, আমি এবং উনি, আমরা দুজনকে তওবা করব যে আমরা আসলে ভুল করি। আমি তওবা করব না। মতিউর রহমান নিজামী আমার এলাকার লোক, পাবনা এলাকার, তার নির্বাচনী এলাকা এবং আমার আত্মীয়। ওইটা বলি না। ঝগড়া কি ওই কারণে, নির্বাচনের কারণে? না, অন্য কারণে। তার আমি কারণ হলো যে শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। শরিয়া আইন, আচ্ছা রনি ভাই শেষ করতে, তার ভিতরে আগুন জ্বলতেছে। মূল ব্যাপার হলো, শুনেন, সে এই যে জীবনের প্রান্তিক সময়টা এসে সে মুক্তিযুদ্ধ করছে, তার নির্বাচনী এলাকা যেখানে সে ইলেকশন করতে চাচ্ছে এবং খুবই জনপ্রিয়, সেটা হলো পাবনার সাথী এবং বেড়া, এই 2 উপজেলা নিয়ে। সেখানে তার বাড়ির নাম হলো সরকার বাড়ি। সেই সরকার বাড়িতে ওই পাবনা জেলার মতো এরকম খুব কম পরিবার আছে নাম করা, সেই পরিবারের এই লোক বাংলাদেশের একজন নাম করা সাংবাদিক। এখন সেই লোক কি করছে, সেই লোক এখন ওখানে গিয়ে যে জামাতের যন্ত্রণা, মানে তার সাথে যদি আওয়ামী লীগের লোক আসতো, মুক্তিযুদ্ধ নিয়ে কথা হলো, বাংলাদেশ নিয়ে কথা হলো, এখানে এসে সে এমন কিছু কথাবার্তা বলে যে এটাকে সে মনে করে যে এই যে কোরআন নিয়ে, আমি কোরআন শরীফ পড়তেছি, নামাজ পড়তেছি, বলে এটা হবে না, তুমি জামাতে যোগদান না করলে ব্যস্ত পাবা না। এই জন্য মেজাজ ঠিক রাখতে পারে না, ওই কথা শুনে তার এই অবস্থা হয়ে যায় আর কি। কোনো ঘটনা হলো অন্যটা আর কি। যাই হোক, এখন আমার যে বক্তব্যটা সেটা হলো যে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে 2টো গ্রুপ আছে। একটা হলো জামাতপন্থী, আর একটা হলো যাদেরকে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাত, যারা পীর পন্থা, মাশায়েখ পন্থা, সুফিবাদ, এই জিনিসগুলো, সুফিজমকে যারা অনুসরণ করে, প্রমোট করে, এই সুফিবাদকে যারা প্রমোট করে, তাদেরই কি একটা মানে তরিকা হলো আমাদের চরমনার পীর সাহেব। তো এখানে যারা সুফিবাদকে যারা প্রমোট করে, তাদের মধ্যে কাদেরিয়া আছে, চিশতিয়া আছে, নকশবন্দি আছে, এরকম 4টে মাযহাব আছে।
আর জামাতের যে রাজনীতি, জামাতের যে ইসলাম, এটাকে বলা হয় ওহাবিবাদ, মওদুদিবাদ। তো এই ওহাবিবাদ এবং মওদুদিবাদের মধ্যে আমাদের বাংলাদেশে এতটা দ্বন্দ্ব এবং সংঘাত যে এই ওহাবিবাদকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুফিবাদ, তারা বলে যে এরা মুসলমানই না, এরা কাফের। তারা তো এক হয়ে গেছে এখন। না, এটা একটা অংশ, একটা। কিন্তু এই যে উনি যেটা বললেন যে এখন তারা না তারাও এক হয় নাই। যেমন ওই যে চরমোনাই পীর সাহেবের যে নায়েবে আমির, ছোট ভাই যিনি, ফয়জুল করিম, তো উনি কয়দিন আগে জামাতের বিরুদ্ধে ওই যেটা বললেন, যেটা বক্তব্য দিলেন যে যেখানে কমিউনিস্ট শাসন ঘটে সেখানে যে কোনো সময় ইসলাম কায়েম হতে পারে, কিন্তু জামাত যদি আসে তাহলে সেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম হবে না। এখন এই কথা বলার পরে যখন তাদের যে ঐক্য, সেই ঐক্যটা আসলে টিকবে না, বিকজ ফান্ডামেন্টাল জায়গাতে তো একে অপরকে তারা ঘৃণা করে। আবার ধরুন অন্যান্য যে সকল মাজারপন্থী আছে, তারপরে অন্যান্য যারা পীরপন্থী আছে, যারা পীর করে, এই পীর বাদটাকেই তারা মনে করে, জামাতরা মনে করে নেতিবাচক, এটা একটা কাফের, এটা একটা কুফুরি, এটা একটা শিরক, এটা একটা বেদাত, এই জিনিসগুলো তারা মনে করে। ফলে এই ইসলামপন্থীদের মধ্যে জামাত যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আছেন, সঙ্গত করেন অন্য গ্রুপটি তারা বিএনপির সাথে চলে যাবে অথবা আওয়ামী লীগের সাথে চলে যাবে।